সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। প্রত্যাশা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি রুম্মান মাহমুদ হাসান, প্রভাষক সমাজবিজ্ঞান, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আজকে উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র পড়ব। আলোচনা করব চতুর্থ অধ্যায় থেকে। ইতোমধ্যে এই অধ্যায়ের উপরে আমরা দুটো ক্লাস নিয়েছি। আজকে তৃতীয় ক্লাসের আলোচনা করব ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল এবং মণিপুরী নিয়ে। শুরুতে আলোচনা করতে চাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল নিয়ে। সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়। প্রধান নিবাস রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চল এবং ছোট নাগপুর, পরে সরকার কর্তৃক নির্ধারিত সাঁওতাল পরগনায়। তবে 1881 সালের আদমশুমারিতে দেখা যায় পাবনা, যশোর, খুলনা এমনকি চট্টগ্রাম জেলায়ও অল্প সংখ্যক সাঁওতালদের বসতি ছিল। 1941 সালের জরিপ অনুযায়ী বর্তমান বাংলাদেশ এলাকায় সাঁওতালদের সংখ্যা ছিল প্রায় 8 লক্ষ। দেশ বিভাগের পর লোক গণনার সময় সাঁওতালদের স্বতন্ত্র জাতি হিসেবে গণ্য না করার ফলে বহুদিন তাদের সঠিক সংখ্যা নির্ধারণ করা যায়নি। 80-র দশকে খ্রিস্টান মিশনারিদের গৃহীত হিসাব অনুযায়ী উত্তরবঙ্গে সাঁওতাল জনসংখ্যা ছিল লক্ষাধিক। 1991 সালের আদমশুমারি অনুযায়ী সাঁওতাল জনসংখ্যা 2 লক্ষের বেশি এবং 2001 সালের জরিপে এদের মোট সংখ্যা জানা যায়নি। এখন আমরা এই যে সাঁওতাল, এই সাঁওতালকে বিভিন্ন নামে অভিহিত করা হয়ে থাকে। কখনো এদেরকে বলা হয় সান্তাল, কখনো সান্দাল, সন্থাল, সান্থাল, সান্তার। উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চলসমূহের কথা যদি আমরা বলি, সাঁওতালদের উল্লেখযোগ্য সংখ্যক বসবাস করে ভারতে, যেমন ভারতের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা। নেপালেও বসবাস করে, নেপালের ঝাপা জেলা, মোরং জেলা। তো এখন আমরা এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো যে সাঁওতাল জনসংখ্যা হলো 1,57,698। সাঁওতালদের গোত্র, সাঁওতালরা বিশ্বাস করে যে আদি মানব ও মানবী পিলচু বুড়ো ও পিলচু বুড়ির 7 জোড়া সন্তান থেকেই তাদের উদ্ভব। এই জন্যই সাঁওতালরা 7টি গোত্রে বিভক্ত। তবে এই 7টি গোত্রের সাথে পরবর্তীতে আরো 5টি গোত্র যুক্ত হয়ে সাঁওতালদের গোত্র হয়েছে 12টি। সাঁওতালি ভাষায় এই গোত্রগুলোর নাম হচ্ছে পারিশ। তাহলে 12টি পারিশ হলো হাসদা, সরেন, টুডু, কিস্কু, মুর্মু, মান্ডি, বাস্কে, বেসরা, হেম্বরম, পাউরিয়া, চড়ে এবং বেদেয়া। সাঁওতালদের মধ্যে টোটেম বিশ্বাস প্রচলিত আছে। প্রতিটি গোত্র তাদের পূর্বপুরুষ কিংবা গাছপালা, জীবজন্তু ও পশু পাখি ইত্যাদির নামে পরিচিত। হাসদা গোত্রের লোকের বিশ্বাস তাদের উদ্ভব ঘটেছে হাঁস থেকে, তাই হাসদা গোত্রের সাঁওতালদের হাঁস ভক্ষণ নিষিদ্ধ। আবার সরেন গোত্রের উৎপত্তি হরিণ থেকে, তাই তাদের হরিণের মাংস খাওয়া নিষিদ্ধ। তারপরে হচ্ছে ভাষা ও নৃতাত্ত্বিক পরিচয়। ভাষা ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যে সাঁওতালরা বাংলাদেশের অন্যান্য অনেক নৃগোষ্ঠীর মতো মঙ্গোলীয় গোত্রের নয়। অর্থাৎ এর আগে আমরা যে নৃগোষ্ঠীগুলো নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি তারা মঙ্গোলীয় গোত্রের, কিন্তু সাঁওতালরা মঙ্গোলীয়দের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে অনুপস্থিত। এরা সাঁওতালি ভাষায় কথা বলে, যে ভাষাটি অস্ট্রো এশীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। এদের মধ্যম গড়নের আকৃতির শরীর, ত্বকের গাঢ় রং, চ্যাপ্টা নাক, পুরু ঠোঁট এবং কোঁকড়ানো চুল তাদের অস্ট্রেলীয় নৃতাত্ত্বিক উৎস নির্দেশ করে। অর্থাৎ যেই গোষ্ঠীর মানুষ ভারতীয় উপমহাদেশে এসেছিল দ্রাবিড়দের আগে। অস্ট্রেলিয়া এবং সন্নিহিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপমালা থেকে এরা ভারতীয় উপমহাদেশে এসেছিল।
দেহ কাঠামোর বৈশিষ্ট্যগত দিক থেকে সাঁওতালদেরকে বিশুদ্ধ প্রাক দ্রাবিড়ীয় গোষ্ঠীর প্রতিনিধি বলে মনে করা হয়, তবে অস্ট্রেলীয় কৌমগুলোর সাথে সাঁওতালদের বেশ মিল লক্ষ্য করা যায় বলে তাদেরকে আদি অস্ট্রেলীয় বলা হয়। ধারণা করা হয় সুতার কথাটি থেকে সাঁওতাল শব্দের উদ্ভব, তবে ব্যাখ্যাটি আসলে সঠিক ব্যাখ্যা না, এটাকে ভুল ব্যাখ্যা হিসেবে অভিহিত করা হয়। আবাস হলো সাঁওতালরা দিনাজপুর ও রংপুর অঞ্চলে বসবাস করে। দিনাজপুর জেলার বীরগঞ্জ, নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ি, চিরির বন্দর, কাহারোল এবং রংপুর জেলার পীরগঞ্জে সাঁওতালরা অধিক সংখ্যায় বাস করে। রাজশাহী এবং বগুড়া অঞ্চলে কিছু সংখ্যক সাঁওতাল আছে। প্রাচীনকাল থেকেই সাঁওতালরা দেশে বসবাস করে আসছে। বাসস্থান ও পোশাক, এদের ঘরগুলো ছোট এবং মাটির তৈরি। ঘরে সাধারণত কোনো জানলা থাকে না। সাঁওতালরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। সাঁওতাল পুরুষরা আগে সাদা থান কাপড়ের ধুতি পরতেন, বর্তমানে লুঙ্গি, ধুতি, গেঞ্জি, গামছা এগুলোর ব্যবহার হচ্ছে। আর নারীরা ফতা নামের 2 খণ্ডের কাপড় পরে থাকে। বর্তমানে তারা শাড়ি ব্যবহার করে। পুরুষ সকলের হাতে উল্কির ছাপ থাকে, তারা উল্কির ছাপ দেয়। আর মেয়েরা রূপার তৈরি গহনা যেমন বালা, তারপরে ঝুমকা, আংটি, মল, হাসুলি ইত্যাদি ব্যবহার করে এবং খোপায় ফুল গুজতে ভালোবাসে। অভিভাবকদের পছন্দ অনুযায়ী সাঁওতালি সমাজে যে বিয়ে হয় তাকে সাঁওতালি ভাষায় ডাঙ্গুয়া বাপলা বলে। আগের দিনে মৃতদেহ দাহ করার নিয়ম ছিল, তবে বর্তমানে অর্থনৈতিক কারণে বাংলাদেশের সকল এলাকায় সাঁওতালরা মরদেহে কবর দিয়ে থাকে। খাদ্যাভ্যাসের কথা যদি বলি, ভাত সাঁওতালদের প্রধান খাদ্য। তারা মাছ, কাঁকড়া, শূকর, মোরগ, মুরগি, খরগোশ এর মাংস খুব পছন্দ করে। পেশা হলো আদিকাল থেকেই কৃষিকে এরা প্রধান পেশা হিসেবে গ্রহণ করেছে। নারী পুরুষ সবাই জমিতে কাজ করে। পুরুষেরা হাল চাষ এবং নারীরা বীজ বোনা ও ফসল তোলার কাজ করে থাকে। সাঁওতালরা কৃষিকাজের যন্ত্রপাতি নিজেরাই তৈরি করে। আর শিকার করার ব্যাপারে এদের উৎসাহ খুব বেশি, তবে বাংলাদেশের বন জঙ্গল কমে যাওয়ার কারণে তাদের এই পেশায় সমস্যার সৃষ্টি হয়েছে, কারণ তারা এখন পেশা পরিবর্তন করেছে। পূর্বের পেশায় এখন আর তারা নেই। বর্তমানে অনেক সাঁওতাল নারী পুরুষ এরা কুলি মজুর, মাটি কাটার শ্রমিক, অন্যান্য কাজ করে থাকে। সামাজিক আচার অনুষ্ঠানের মধ্যে প্রথমতই আমরা আলোচনা করব পরিবার নিয়ে। সাঁওতাল সমাজ হলো পিতৃতান্ত্রিক। সম্পত্তিতে পুত্রদের অধিকার সমান, কিন্তু মেয়েদের কোনো অধিকার নেই। তবে পিতা ইচ্ছা করলে মেয়েকে কিছু দিয়ে যেতে পারেন। তবে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পিতা প্রত্যেক মেয়েকে একটি করে গাভী প্রদান করে। পুত্রহীন ব্যক্তির যাবতীয় সম্পত্তির মালিকানা তার সহোদর ভাইয়েরা পেয়ে থাকে। বিবাহ প্রথা সাঁওতাল সমাজে বহিগোত্র বিবাহ প্রচলিত, এমনকি উপগোত্রের মধ্যেও বিবাহ হয় না। তাদের সমাজে 6 প্রকার বিবাহ রীতির প্রচলন থাকলেও বর্তমানে 3 ধরনের বিবাহের প্রচলন দেখা যায়। এখন এই যে আমরা বললাম 3 ধরনের বিবাহের প্রচলন সেখানে দেখা যায়, তো এই 3 ধরনের বিবাহ কি কি? আসলি, রাজারাজি, হুরকাটারা। সাধারণত ছেলের বয়স 19, মেয়ের বয়স 15-16 হলে বিবাহের ব্যবস্থা করা হয়। এছাড়া নির্বলোক নামক বিয়ের প্রচলন সাঁওতাল সমাজে লক্ষণীয়। প্রথমতই আলোচনা করব আসলি বিবাহ নিয়ে। আসলি বিবাহ সম্ভ্রান্ত পরিবার ও শিক্ষিত সমাজের মধ্যে প্রচলিত। এ ধরনের বিবাহ কন্যার পিতামাতা ও আত্মীয় স্বজনের সম্মতিতেই সম্পন্ন হয়। আর একটা হলো রাজারাজি বিবাহ। রাজারাজি বিবাহ হলো প্রেম করে বিবাহ। সাঁওতালদের প্রত্যেক গ্রামেই হাট বসে। বস্তুত কেনা বেচার উদ্দেশ্য হলেও সাঁওতাল যুবক যুবতীরা তাদের পছন্দ মতো প্রিয়জনদের সেখানে খোঁজ করে। মেয়েরা যখন হাটে যায় তখন তাদের সাথে একজন গণ্যমান্য ব্যক্তি থাকে। সাঁওতালি ভাষায় তাদের যোগমাঝি বলা হয়। কোনো সাঁওতাল মেয়ের যদি কোনো ছেলেকে পছন্দ হয় তখন সেই সাঁওতাল মেয়ে এই যোগমাঝির কাছে সেটা প্রকাশ করে। আর যোগমাঝির কাজটা হলো সে যুবককে সন্ধান করে বের করে এবং তার নিকট সবকিছু খুলে বলে। যুবকটি যদি এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করে তখন যোগমাঝি ছেলে ও মেয়ের অভিভাবকদের সাথে আলাপ আলোচনা করে বিয়ের দিন ধার্য করে। হুরকাটারা বিবাহ হচ্ছে জোর করে বিবাহ, অর্থাৎ কোনো যুবক যদি কোনো যুবতীকে ভালোবেসে ফেলে এবং সেই যুবতী যদি তাকে অপছন্দ করে ও বিয়েতে অসম্মতি জানায়, এক্ষেত্রে যুবক তাকে পাবার জন্য হাটে যায়। সেখানে সে কি করে? যুবতীর খোঁজ করতে থাকে। যুবতীর সাক্ষাৎ পেলে যুবক সুযোগ মতো যদি যুবতীর কপালে সিঁদুর পরিয়ে দিতে পারে তখন দেখা যায় আর ওই যুবতী অন্যত্র বিবাহ করতে পারে না। সাঁওতালদের মধ্যে প্রচলিত সংস্কার হলো অবিবাহিত যুবতীর কপালে সিঁদুর পরিয়ে দিলে সে যুবতীর আর অন্যত্র বিবাহ করতে পারবে না। তখন দেখা যায় গ্রামের যারা মাতব্বর থাকে তাদের মাধ্যমে
যুবককে অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং এই অর্থদণ্ডে দণ্ডিত করার পরে এটা আদায় করারও একটা বিষয় আছে, আদায় করার পরে যুবক যুবতীর বিবাহ কার্য সমাধা হয়। ধর্মাচার নিয়ে যদি আলোচনা করি, সাঁওতালদের পালন করা রীতিনীতির মধ্যে একটা বিভিন্নতা আছে। সাঁওতালি ভাষায় দেবতাকে বলে বঙ্গা, এদের প্রধান দেবতা হচ্ছে সূর্যদেব। এই সূর্যদেবের প্রভাব সাঁওতালদের জীবনে সবচেয়ে বেশি। এই দেবতাকে তারা জন্ম মৃত্যুর কারণ বলেও মনে করে থাকে। সাঁওতালদের গৃহ দেবতার নাম হচ্ছে আবগে বঙ্গা। সাঁওতালরা খুব আনন্দপ্রিয় মানুষ। বিভিন্ন পূজা পার্বণ ও সামাজিক উৎসবে এরা নেচে গেয়ে তারপর এটা উদযাপন করে থাকে। প্রকৃতির সাথে এদের নিবিড় সম্পর্ক রয়েছে, এরা বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকে। সাঁওতালদের বার্ষিক উৎসবের নাম হচ্ছে সোহরাই। এই উৎসবে মেয়েরা দলবদ্ধভাবে নাচে। শীতের শেষে যখন বনে ফুল ফোটে তখন এরা বাহা উৎসব উদযাপন করে। এদের একটি জনপ্রিয় উৎসবের নাম হচ্ছে দাসাই। এখন আচার অনুষ্ঠানের মধ্যে রয়েছে এরা নিজস্ব সামাজিক রীতিনীতি মেনে চলে। এদের জীবনযাপন সহজ সরল। বর্তমানে সাঁওতালিদের উপরে বাঙালি সমাজের প্রভাব পড়েছে। এদের অনেকে শিক্ষা লাভ করে আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হচ্ছে। সাঁওতালদের পালিত অনুষ্ঠানগুলো বেশ আকর্ষণীয়। এরা জাঁকজমকভাবে নিজেদের অনুষ্ঠানগুলো পালন করে। এখন অনুষ্ঠানগুলোকে সাঁওতালি ভাষায় প্রকাশ করলে এগুলোর নাম হলো এরকম: বাপলা, ভান্ডান, সরহায়, বাহা পরব, তারপরে বার্নি। শিল্পকলা হলো যে শিল্পকলার প্রতি সাঁওতালিদের আগ্রহ রয়েছে। এরা ঢোল, দোতালা, বাঁশি, তারপর মেগো প্রভৃতি বাদ্যযন্ত্র ব্যবহার করে থাকে। ঘরবাড়ির দেয়ালে ছবি আঁকে, হাড়ি কলসির গায়ে চুনকালি দিয়ে ছবি আঁকে। এরপরে প্রতিপালিত দিবসের মধ্যে দুটো দিবস আছে যেটা সাঁওতালরা পালন করে থাকে। একটা নাম হচ্ছে সাঁওতাল বিদ্রোহ দিবস, আর একটা নাম হচ্ছে সাঁওতালি ভাষা দিবস। সাঁওতাল বিদ্রোহের কথা যদি বলি, যে 30 জুন সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করা হয়। আজ থেকে প্রায় 150 বছর আগে 30 জুন 1855 সালে অত্যাচারী ব্রিটিশ শাসক এবং শোষক জমিদার ও মহাজনদের বিরুদ্ধে সাঁওতালরা গণ আন্দোলন শুরু করেছিল। নিরীহ শান্তিপ্রিয় সাঁওতাল আদিবাসীরা ভারতবর্ষ জ্বালিয়ে দেয় প্রতিবাদের দাবানল। তারা মূলত মহাজনদের বিরুদ্ধে অথবা শোষকদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। আদিবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সে সময় সাঁওতালরা রক্ত ঝরিয়েছিল। আর এই কারণেই 30 জুনকে স্মরণ করার জন্যই তারা এই দিনটিকে সাঁওতালদের যে কৃষ্টি রয়েছে সেই কৃষ্টি কালচারের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এটা প্রতিপালন করে থাকে। আর সাঁওতালি ভাষা দিবসের বিষয়টা হলো এটা বাংলাদেশে অতটা প্রচলিত না, যদিও সাঁওতাল বাংলাদেশ, ভারত এবং নেপালে বসবাস করে। তারপর এটা ভারতের প্রেক্ষাপটে একটা প্রযোজ্য যে 22 ডিসেম্বর 2003 সাল ভারতের সংবিধানের 92তম সংশোধনী দ্বারা সাঁওতালি ভাষা সহ 4টি ভাষাকে সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা হয় এবং ভারতের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। এই 4টি ভাষা হলো যদি বড়ো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি। সারা পৃথিবীর সাঁওতালি ভাষী মানুষের জন্য এটা আনন্দের এবং স্মরণীয় দিন। আর সেখান থেকেই 22 ডিসেম্বরকে সাঁওতালি লোকজন ভাষা দিবস হিসেবে পালন করে আসছে। তো এখান থেকে আমরা আলোচনা করলাম যে সাঁওতালদের গোত্র, সাঁওতালদের জনসংখ্যা, ভাষা ও নৃতাত্ত্বিক পরিচয়, আবাস, বাসস্থান ও পোশাক, খাদ্যাভ্যাস, পেশা, সামাজিক আচার অনুষ্ঠানের মধ্যে বলেছে পরিবার, বিবাহ প্রথা, তারপরে ধর্মাচার, আচার অনুষ্ঠান, শিল্পকলা, এই সমস্ত বিষয় নিয়ে এবং প্রতিপালিত দিবস, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন আলোচনা করব ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী নিয়ে। এই যে মণিপুরী জাতি, এরা ভারত ও বাংলাদেশের একটি ক্ষুদ্র ও বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠীর নাম। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে। মণিপুরীদের নিজস্ব ভাষা, বর্ণমালা, সাহিত্য এবং সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। ভারতের মণিপুর, আসাম ও ত্রিপুরা রাজ্যের ও বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মণিপুরী সম্প্রদায়ের লোক বাস করে। বাংলাদেশে মণিপুরী জাতির অভিবাসন হলো কিভাবে? অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে 19বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত সংগঠিত বিভিন্ন সামাজিক রাজনৈতিক ঘটনা প্রবাহের শিকার হয়ে এবং যুদ্ধজনিত কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের অধিবাসীরা দেশ ত্যাগ করে। দেশ ত্যাগ করে কি করে? যে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে আশ্রয় গ্রহণ করে। পার্শ্ববর্তী আসাম রাজ্যের কাছাড় জেলায়, ত্রিপুরা রাজ্যে, পশ্চিমবঙ্গের নবদ্বীপে এবং বাংলাদেশে ব্যাপক সংখ্যক
মণিপুরি অভিবাসন ঘটে এবং বার্মা মণিপুর যুদ্ধের সময়, এটা হলো 1819 থেকে 1825 সাল পর্যন্ত, তৎকালীন মণিপুরের রাজা চৌরজিৎ সিং, তার দুই ভাই মারজিৎ সিং ও গম্ভীর সিং সহ সিলেটে আশ্রয় গ্রহণ করেন। যুদ্ধ শেষে আশ্রয় প্রার্থীদের অনেকেই স্বদেশে ফিরে যান, কিন্তু বহু মণিপুরি তাদের নতুন স্থানে স্থায়ী বাসিন্দা হয়ে যায়। বাংলাদেশে আসা মণিপুরীরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ময়মনসিংহের দুর্গাপুর, ঢাকার মণিপুরি পাড়া এবং প্রধানত বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে বসতি গড়ে তোলে এবং বর্তমান সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলায় মণিপুরি জনগোষ্ঠীর লোক বাস করে। মণিপুরি জাতির শাখাসমূহ হল ভাষাগত এবং ধর্মীয় ভিন্নতার কারণে মণিপুরীদের 3টা শাখায় বিভক্ত করা হয়। একটা নাম হচ্ছে মণিপুরি বা মৈতি, আর একটা নাম হচ্ছে মণিপুরি মুসলমান বা পাঙ্গাল, একটা হলো মণিপুরি বিষ্ণুপ্রিয়া বা বিষ্ণুপুরিয়া নামে পরিচিত। এর মধ্যে দেখা যায়, আমরা যদি বলি যে মৈতি এবং বিষ্ণুপ্রিয়া, এরা দেখা যায় হিন্দু ধর্মে বিশ্বাস করে, অন্যদিকে বাঙাল যারা, তারা হলো সুন্নি মুসলমান। এখন অধিবাসীদের মধ্যে এই 3টি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় রাজনৈতিক ঘটনা প্রবাহের শিকার হয় এবং তারা বাংলাদেশে এসে পাশাপাশি বসতি স্থাপন করে। বিষ্ণুপ্রিয়ারা ককেশোয়েড বা মহাজাতির আর্য ভারতীয় উপপরিবারের অন্তর্গত এবং তাদের ভাষার নাম বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা। মৈত্রীরা হচ্ছে মঙ্গলওয়েড মহাজাতির তিব্বতী বর্মী উপপরিবারের অন্তর্গত এবং তাদের ভাষার নাম হচ্ছে মৈতি। পাঙ্গুনরা আর্য যোগ মঙ্গলওয়েড বংশোদ্ভূত মণিপুরি বা মৈতি ভাষায় এরা কথা বলে এবং ধর্মীয়ভাবে তারা মুসলিম। বাংলাদেশের মণিপুরীদের মধ্যে বিষ্ণুপ্রিয়ারা সংখ্যাগরিষ্ঠ। এখন একটা SIL ইন্টারন্যাশনালের একটা পরিসংখ্যান 2003 সাল নাগাদ বাংলাদেশে মণিপুরি বিষ্ণুপ্রিয়া জনসংখ্যা হলো 40,000, মণিপুরি মৈতি জনসংখ্যা হলো 15,000। তবে তথ্য ওরকম নির্ভরযোগ্য না। মণিপুরীদের সংস্কৃতি নিয়ে যদি আলোচনা করি, মণিপুরীদের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী। মণিপুরী সংস্কৃতি উজ্জ্বলতম দিক হলো মণিপুরী নৃত্য, যা বিশ্বব্যাপী সমাদৃত। মণিপুরীদের মধ্যে ঋতুভিত্তিক আচার অনুষ্ঠান বেশি। বছরের শুরু হয় মণিপুরী বিষ্ণুপ্রিয়াদের পিশু এবং মৈতিদের চৈরাও উবা উৎসব দিয়ে। আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা ও কাং উৎসবের সময়ে প্রতি রাতে মণিপুরী উপাসনালয় ও মণ্ডপগুলোতে বৈষ্ণব কবি জয়দেবের গীতগোবিন্দ নাচ ও গানের তালে পরিবেশন করা হয়। কার্তিক মাসে মাসব্যাপী চলে ধর্মীয় নানা গ্রন্থের পঠন শ্রবণ। এরপর আসে মণিপুরীদের বৃহত্তম উৎসব রাস পূর্ণিমা। অষ্টাদশ শতাব্দীতে মণিপুরের রাজা মহারাজ ভাগ্যচন্দ্র প্রবর্তিত শ্রীকৃষ্ণের রাসলীলা বা রাস পূর্ণিমা নামের মণিপুরীদের সর্ববৃহৎ অনুষ্ঠানটি বাংলাদেশে প্রায় 150 বছর ধরে পালিত হয়ে আসছে। কার্তিকের পূর্ণিমা তিথিতে দূর দূরান্তের লক্ষ লক্ষ ভক্ত দর্শক সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপের এই বিশাল ও বর্ণাঢ্য উৎসবের আকর্ষণে ছুটে আসে। বসন্তের দোল পূর্ণিমায় মণিপুরীরা আবির উৎসবে মেতে ওঠে। এ সময় পালা কীর্তনের জনপ্রিয় ধারা হোলি পরিবেশনের মাধ্যমে মণিপুরী তরুণ তরুণীরা ঘরে ঘরে ভিক্ষা সংগ্রহ করে। এছাড়া খরার সময় বৃষ্টি কামনা করে মণিপুরী বিষ্ণুপ্রিয়ারা তাদের ঐতিহ্যবাহী বৃষ্টি ডাকার গান পরিবেশন করে থাকে। মণিপুরীদের ধর্ম, মণিপুরীদের নিজস্ব লৌকিক ধর্মের নাম হচ্ছে আপকপা, যা অত্যন্ত প্রাচীন এবং আধ্যাত্মিকতায় গভীর ও দার্শনিকভাবে উচ্চ স্তরের। প্রাচীন ধর্মবিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তা নিজের প্রতিকৃতি থেকে মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং প্রতিটি মানুষ সৃষ্টিকর্তার এক একটি ছায়া। এখনও মণিপুরী মৈতিদের অনেকে ধর্মের অনুসারী। মণিপুরী বিষ্ণুপ্রিয়াদের একাংশের মধ্যে আপকপা পূজার প্রচলন রয়েছে এবং অষ্টাদশ শতাব্দীতে মণিপুরীরা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়। তাহলে অনুমান করা যায় বিষ্ণুপুরিয়া জনগোষ্ঠীর সৃষ্টি অষ্টাদশ শতাব্দীর পরে। মণিপুরীদের ভাষার কথা যদি আমরা বলি, মণিপুরী জনগোষ্ঠীর প্রধান দুই জনগোষ্ঠীর মধ্যে ভাষার পার্থক্য রয়েছে, যেমন একটা হলো মৈতি আর একটা হলো বিষ্ণুপ্রিয়া। মণিপুরী মৈতি ভাষাকে তিব্বতী বর্মী উপপরিবারের
কুকিচিন দলে এবং বিষ্ণুপ্রিয়া ভাষাকে ইন্দো আর্য উপপরিবারের বাংলা অসমীয়া দলে অন্তর্ভুক্ত করা হয়। যদিও এই শ্রেণীকরণ নিয়ে ভাষাতাত্ত্বিক যারা রয়েছে তাদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। অনেকে বিষ্ণুপ্রিয়া ভাষাকে মহারাষ্ট্রী সৌরশ্রেণী ভাষা শ্রেণীর, আবার কেউ কেউ একে ইন্দো মঙ্গোলয়েড উপশ্রেণীর তালিকাভুক্ত করা সমীচীন মনে করেন। উৎস বিকাশের ক্ষেত্রভূমি অভিন্ন হওয়ায় উভয় ভাষার মধ্যে ব্যাকরণগত সামঞ্জস্য রয়েছে। উভয় ভাষাতেই পার্বত্য নাগা ও কুকি ভাষা পরিলক্ষিত হয়। শব্দভাণ্ডারের দিক থেকে উভয় ভাষাতেই ব্যবহৃত এমন শব্দ সংখ্যা 4000-এরও বেশি। 1889 সনে প্রকাশিত ভারতবর্ষের ভাষা শ্রেণী বিভাগের প্রধান ভিত্তি স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসনের লিঙ্গুইস্টিক্স সার্ভে অফ ইন্ডিয়াতে মৈতৈ ভাষার পাশাপাশি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে মণিপুরের অন্যতম ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে। দুইটি ভাষাই ভারতে স্বীকৃতি লাভ করেছে এবং আসাম ও ত্রিপুরা রাজ্যের স্কুলগুলোতে মণিপুরী মৈতৈ ও বিষ্ণুপ্রিয়া উভয় ভাষার শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছে। এখন এই যে মণিপুরী মৈতৈ ভাষা ভারতের অন্যতম রাষ্ট্রভাষা এবং মণিপুর রাজ্যের রাজ্য ভাষা, মণিপুর রাজ্যে মণিপুরী মৈতৈ ভাষার স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। তবে বিষ্ণুপ্রিয়া ভাষায় মণিপুরের শিক্ষা গ্রহণের সুযোগ নেই। 1976 সাল থেকে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে প্রতি সপ্তাহে মণিপুরী অনুষ্ঠান শিরোনামে পর্যায়ক্রমে বিষ্ণুপ্রিয়া এবং মৈতৈ ভাষার অনুষ্ঠান প্রচার শুরু হয় এবং এই অনুষ্ঠানের সম্প্রচার এখন অব্যাহত আছে। মণিপুরী সাহিত্যের কথা যদি আমরা বলি, সূর্য দেবতার উদ্দেশ্যে রচিত গীতিকবিতা ঐগ্রী মণিপুরী মৈতৈ সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, যা খ্রিস্টীয় 33 শব্দে রচিত। এছাড়া অনেক প্রেমগীতি ও লোকগাথা মণিপুরী মৈতৈ সাহিত্যের অমূল্য সম্পদ। মণিপুরী সাহিত্যের লিখিত অস্তিত্ব পাওয়া যায় খ্রিস্টীয় 8ম শতাব্দী থেকে। অপরদিকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষারও প্রাচীন সাহিত্য ভাণ্ডার রয়েছে। বরণ ডাহানির এলা, বা যেটাকে আমরা বলতে পারি বৃষ্টি ডাকার গান। তারপর হচ্ছে মাদই সরাহালা এলা, যেটাকে আমরা বলি মণিপুরী লোকগান। এইরকম অমূল্য সম্পদ বা লোকসাহিত্যের অমূল্য সম্পদ এখানে আছে। 19 শতকের মধ্যভাগে তৎকালীন ব্রিটিশ ভারতের রাজনৈতিক এজেন্ট কর্নেল ম্যাককুলাক তার ভ্যালি অফ মণিপুর অ্যান্ড হিল ট্রাইবস গ্রন্থে ইংরেজি মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী মৈতৈ ভাষার তুলনামূলক সংক্ষিপ্ত অভিধান প্রণয়ন করেছে। মণিপুরী হস্তশিল্প নিয়ে আলোচনা করলে হাতে বোনা কাপড় তৈরিতে মণিপুরীরা খুবই দক্ষ। নিজেদের কাপড় তারা নিজেরাই তৈরি করে, প্রায় প্রতিটি ঘরেই তাঁত রয়েছে। মণিপুরী হস্তশিল্প বিশ্বময় সমাদৃত। মণিপুরীদের বোনা তাঁতের শাড়ি, গামছা, চাদর, ব্যাগ ইত্যাদি অন্যান্য জাতির মধ্যেও সমান জনপ্রিয়। তারপরে হচ্ছে ভানুবিল কৃষক প্রজা আন্দোলন। ব্রিটিশ শাসনামলে মণিপুরী কৃষকদের সংগ্রামের ইতিহাস সর্বজন বিদিত। 1943 সনে জমিদারি ও সামন্তবাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তৎকালীন মৌলভীবাজার মহকুমার ভানুগাছ পরগনার ভানুবিল গ্রামের মণিপুরী বিষ্ণুপ্রিয়া ও মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের কৃষকরা। এরপরে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মণিপুরী সম্প্রদায়। 1971 সনে মণিপুরী জনগণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। বিষ্ণুপ্রিয়া ও মৈতৈ সম্প্রদায়ের অসংখ্য মণিপুরী তরুণ মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীতে যোগদান করেন। মণিপুরী মহিলা ও গৃহবধূরাও নানাভাবে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সদস্যদের সাহায্য সহযোগিতা করেন। তো এটা হলো মোটামুটি বাংলাদেশের যে মণিপুরী সম্প্রদায় রয়েছে তাদের উপরে আলোচনা। এখান থেকে আমরা জেনেছি যে বাংলাদেশের মণিপুরী জাতির অভিবাসন, মণিপুরী জাতির শাখাসমূহ, মণিপুরীদের সংস্কৃতি, মণিপুরীদের ধর্ম, মণিপুরীদের ভাষা, মণিপুরী সাহিত্য, মণিপুরী হস্তশিল্প, তারপর হচ্ছে ভানুবিল কৃষক প্রজা আন্দোলন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মণিপুরী সম্প্রদায়ের অবদান। আজকের আলোচনা এ পর্যন্তই। আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি, একটি হলো সাঁওতাল, অন্যটি হলো মণিপুরী। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য নিরন্তর শুভকামনা। ধন্যবাদ সবাই।